ফ্যামিলিওয়ালারা তোমরা দেখছো মেলে কিন্তু সন্ধেবেলায় ঠিক এরকম টাইপের ভিড় লোক পাবে, সেটা হচ্ছে গ্লিনারিস। এখানে যত না লোকে খেতে আসে তার থেকে বেশি আসে ছবি তুলতে। দেখো ভিড়, দেখো এখানে। হাই জিঙ্কুরি। প্রচণ্ড ঠান্ডা, আর কলকাতাতে কিন্তু এখন কলকাতার লোকজন গরমে পুড়ছে। আমি কিন্তু রয়েছি এখন দার্জিলিংয়ের মেলে, আর এখানে কিন্তু রয়েছে জমজমাট একটা ভিড়। মেলের যে সুপার মার্কেটগুলো রয়েছে এখানে, ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো ওখানে দাম কি আছে, কত দামে কি বিক্রি হচ্ছে, এবং যদি কিছু কেনার হয়। চাউমিন, খাবার, ফ্রাই চিলি চিকেন। মহাকালের বাইরে কিন্তু এরকম একটা লাইন, যতটা ভিড় ছিল এখন ততটাই ফাঁকা। তো রাস্তাটা দেখো, শুধু আমরাই রয়েছি, আর কেউ নেই। ব্রেকফাস্ট চলছে, আমি নিয়েছি ম্যাগি, ভাইও খাচ্ছে ম্যাগি। সব থেকে ভালো কাছের থেকে কিন্তু বাঘকে দেখতে পারবে, তা কিন্তু ভালো চড়াই আছে এখন। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে আসলে কিন্তু গ্লেনারিসে খাবো। আবার ফিরে পেলাম, বৃষ্টি কিন্তু নেমেছে। বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, বৃষ্টি থেমে যাওয়ার ফ্যামিলি ম্যানরা, দার্জিলিংয়ের আগের পর্বে তোমাদের মেল দার্জিলিংয়ের কয়েকটি স্থানের সাথে পরিচয় করিয়েছিলাম ও আঞ্চলিক অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করেছিলাম। দার্জিলিংয়ের তৃতীয় পর্বে আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে খাওয়ার পর হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মেলের রাত্রের সৌন্দর্যটা দেখার জন্য। ও সকলের কাছ থেকে দার্জিলিং আসার আগে এটা জানতে পেরেছিলাম দার্জিলিংয়ের স্ট্রিট ফুড নাকি অত্যন্ত বিখ্যাত, এবং সেই জিনিসগুলোর নিদর্শনই কিন্তু আমরা রাত্রিবেলার মেলে দেখতে পেয়েছিলাম। ফ্যামিলিওয়ালারা তোমরা দেখছো মেলে কিন্তু সন্ধেবেলায় ঠিক এরকম টাইপের ভিড়। সবসময় লোক পাবে, সেটা হচ্ছে গ্লিনারিস। এখানে যত না লোকে খেতে আসে তার থেকে বেশি আসে ছবি তুলতে। দেখো ভিড়, দেখো এখানে। হাই জিঙ্কুরি। দার্জিলিং শহর কিন্তু চায়ের জন্য বিখ্যাত, আর দার্জিলিংয়ে মেলে আসলে কিন্তু তোমরা স্বল্প মূল্যে এখান থেকে দার্জিলিংয়ের বিশেষ চা পাতা ক্রয় করে নিয়ে যেতে পারো। দুটো চাই দিন দাদা। ঠান্ডাতে তো চা খেতেই হবে, গরম গরম চা ঠান্ডায় ফু দিয়ে খা। ফ্যামিলি ম্যানরা, দার্জিলিংয়ের মেলে ভিড় ছিল কিন্তু চোখে পড়ার মতো। একে তো ছিল বাঙালির পয়লা বৈশাখ, ও সঙ্গে ছিল মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব পবিত্র ঈদ, যার জন্য দার্জিলিংয়ে জনমানুষের ভিড় কিন্তু প্রচণ্ড বেশিই ছিল আমরা যেই সময় দার্জিলিং এসেছিলাম। দার্জিলিংয়ের মেলে পৌঁছে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই অনুভব করছিলাম। পকেট থেকে মোবাইলটা বের করে দার্জিলিংয়ের তাপমাত্রা যখন গুগলে চেক করলাম, তখন দেখলাম সেটা কিন্তু 15 ডিগ্রিতে গিয়ে ঠেকেছে। দার্জিলিংয়ের টেম্পারেচার কিন্তু 15 ডিগ্রি, প্রচণ্ড ঠান্ডা। আর কলকাতাতে কিন্তু এখন কলকাতার লোকজন গরমে পুড়ছে। তো বুঝতেই পারছো, ঠান্ডাতে গলায় মাফলার, গায়ে জ্যাকেট, সবাই কিন্তু এখানে প্রায় জ্যাকেট, মাফলার, কানে টুপি দিয়ে এসছে। দারুণ লাগছে। ওদিকে এপ্রিলের গরম আর এদিকে এপ্রিলে কনকনে ঠান্ডা। আমি কিন্তু রয়েছি এখন দার্জিলিংয়ের মেলে, আর এখানে কিন্তু রয়েছে জমজমাট একটা ভিড়। কালকে বাঙালি নববর্ষ, আর বাঙালি নববর্ষ মানেই হচ্ছে একটা আনন্দ, একটা উল্লাস। আর সেই জন্যই হয়তো সবাই ছুটি নিয়ে চলে এসছে দার্জিলিং ভ্রমণ করতে। দারুণ লাগছে। দেখুন একবার দার্জিলিংয়ের পুরো অ্যাটমসফিয়ারটা।
কত লোকের সমাগম এখানে হয়েছে। আর আমাদের ফ্যামিলিও কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি, যাদের সাথে আমি কিন্তু এখানে ঘুরতে এসেছি। এবার কিন্তু মেলের যে সুপার মার্কেটগুলো রয়েছে এখানে, ওখানে যাব, ওখানে গিয়ে দেখবো ওখানে দাম কি আছে, কত দামে কি বিক্রি হচ্ছে, এবং যদি কিছু কেনার হয় তাহলে অবশ্যই কিনবো। তাহলে চলো দেখি সেখানে দাম কিরকম কি চলছে। ফ্যামিলি ম্যানের ইউটিউব চ্যানেলে ভিডিও হবে কিন্তু বাজার থাকবে না, সেটা কখনো হয়? তাই দার্জিলিংয়ের মেলে সুপার মার্কেট ঘুরে বাজারের খুঁটিনাটি জেনে নিতে একদম কিন্তু আমি ভুলিনি। বাজারের ভিডিওগুলো করতে করতে কেন জানি না মনে হচ্ছিল আমি বোধহয় আবার সেই পুরোনো ফর্মে ফিরে এসেছি। যেভাবে আমি আমার ইউটিউব ক্যারিয়ারটা শুরু করেছিলাম বাজারহাট দিয়ে, মনে হচ্ছিল যেন সেই জিনিসেরই পুনরাবৃত্তি দার্জিলিং এসে আমি করছিলাম। বেশ ভালোই লাগছিল বিষয়টা। কিছু কিছু সভ্য মানুষের অসভ্য আচরণ দেখে সত্যি খুব খারাপ লাগে। পাহাড়ের মতো এত সুন্দর একটা জায়গাকেও তারা নোংরা করতে দ্বিধাবোধ করে না। খাবার পর ডাস্টবিন থাকা সত্ত্বেও আবর্জনাগুলোকে যেখানে সেখানে এইভাবে ফেলে রেখে চলে যায়। আপনারাই বলুন, এগুলো কি ঠিক? দার্জিলিংয়ের মেলের এই বাজারের বিশেষত্ব হলো শীতের পোশাক ও বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী। আমি আর ঝিঙ্কুরির মা যতটা এই মার্কেট ঘুরেছি তাতে একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি যে এখানে প্রায় শীতের পোশাক 100 টাকা থেকে শুরু ও ঘর সাজানোর সামগ্রী 50 টাকা থেকে এখানে পাওয়া যাচ্ছিল। বিভিন্ন রকমারি বিভিন্ন রঙের চাদর, সোয়েটার ও ফ্যাশনেবল জ্যাকেট কিন্তু এখানে বেশ স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছিল। ফ্যামিলি ম্যানরা দার্জিলিংয়ে আসলে আমাদের আত্মীয় পরিজনদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে যেতেই হয়। আর এই হচ্ছে সেই আদর্শ স্থান যেখান থেকে তোমরা স্বল্প মূল্যে কিছু না কিছু সামগ্রী তোমাদের আত্মীয় পরিজনদের জন্য ক্রয় করে নিয়ে যেতেই পারো। ফ্যামিলি ম্যানরা আমরা কিন্তু দুপুরে হোটেলে প্রায় বেশি সময়ই রেস্ট নিয়ে ফেলেছিলাম। সন্ধ্যা পার করে প্রায় রাত হয়ে গেছিল মেলের সুপার মার্কেটে আমাদের পৌঁছাতে। তাই এই বাজার কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে চলে এসেছিল। ফ্যামিলি ম্যানরা তোমরা যারা সুপার মার্কেটে যাবে বলে ভাবছো তারা কিন্তু অবশ্যই রাত 9টার আগে এই বাজারে পৌঁছে যাও, কারণ 9টার মধ্যে কিন্তু এই বাজার সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের বাজার পর্ব শেষ করে আমরা আবার মেলে ফিরে এসে দেখলাম মেল প্রায় ফাঁকা। লোকজন আগের তুলনায় অনেকটাই কমে এসেছে। অনেকক্ষণ থেকেই খিদের জন্য পেটটা ডেকে উঠছিল, কিন্তু ওই বাজার ভ্রমণের কাছে সবই তো ছোট। তাই বাজার পর্ব শেষ হতেই খিদের দাপটটা বাড়তে লাগলো। আর আমরা পৌঁছে গেলাম দার্জিলিংয়ের মেলের স্পেশাল স্ট্রিট ফুড খাওয়ার জন্য। আর স্ট্রিট ফুড মানেই আমার ফেভারিট। চাউমিন খাওয়া চাই ফ্রাইড চিলি চিকেন নিয়ে নিচ্ছি 150 টাকা দিয়ে,
ফ্রাইড চিলি চিকেন, ফ্রাই করা। খেয়ে দেখি কেমন টেস্ট। মেলে আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট। এখন যাব রাত্রের খাবার খেতে। সবার মুখে শুনেছি এখানে মহাকাল রেস্টুরেন্ট খুব ভালো, সেই মহাকাল রেস্টুরেন্টে এখন যাব রাত্রের ডিনার করতে। সঙ্গে থাকো আর ভিডিওটা দেখো। আশা করছি মহাকালের ফুড রিভিউটা তোমাদের ভালোই লাগবে। ঠিক আছে, চলো গিয়ে দেখি কী পাওয়া যায় বা খাবারের দাম কীরকম সেখানে। আর হোটেল মহাকালের বাইরে কিন্তু এরকম একটা লাগে। এরকম একটা লম্বা লাইন। যেহেতু নাম সেহেতু তার চর্চাও অনেক বেশি, তাই আমরা গিয়ে কিন্তু সেখানে জায়গা পাই। অনেক প্রতীক্ষার পর যখন জায়গা পেলাম তখন বসে যখন টেম্পারেচার চেক করলাম গুগলে, তখন কিন্তু তাপমাত্রা প্রায় পৌঁছে গেছে 13 ডিগ্রি পর্যন্ত। অবশেষে খাবার এসে গেছে। দিদিরা নিয়েছে ভেজ থালি, বাবাও নিয়েছে ভেজ থালি। বাবা রাতে ভাত খায় না, খায় রুটি, কিন্তু এখানে রুটি যেহেতু শেষ হয়ে গেছে তাই জন্য বাবাকে রাত্রেবেলা ভাতই খেতে হলো। মায়ের মুখ দেখে মনে হচ্ছে খাবার একদমই পছন্দ হয়নি। আর ম্যাডাম আর ঝিঙ্কুনি নিয়েছে হচ্ছে বেবি নান আর চিকেন ভর্তা। আর আমি অনেক কিছু খেয়েছি তাই আমি কিছুই খাবো না। আর এইদিকে আমাদের আর একটা বাটি বসেছে খেতে, তাদেরও খাওয়া চলছে। অনেক দূরে রয়েছে, কি খাচ্ছে বুঝতে পারছি না, কিছু একটা খাচ্ছে। মাসি খাওয়া দাওয়া কেমন? ভালো তো? ডালে লবণ নেই, এটা সবাই বলে। লাস্টে খেতে আসলে ভাই আর ডালে লবণ এক্সপেক্ট করা যায় না। মহাকালে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো আমাদের হোটেলের দিকে। খাবারের টেস্ট কেমন ছিল, দামি বা কেমন ছিল, সেগুলো কিন্তু সবই তোমাদেরকে আমি ভিডিওতে তুলে ধরেছি। তাই দার্জিলিংয়ে আসলে মহাকালে কিন্তু অবশ্যই চলে এসো। পকেট ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি সবই বলতে পারো। কম পয়সায় খাওয়া দাওয়া কিন্তু দার্জিলিংয়ে মহাকালে আসলে হয়ে যাবে। যতটা ভিড় ছিল এখন ততটাই ফাঁকা। ও রাস্তাটা দেখো, শুধু আমরাই রয়েছি, আর কেউ নেই। ক্লেভেন্টার্স বন্ধ। সকালবেলা একবার ট্রাই নেবো ক্লেভেন্টার্সে যাওয়ার। পুরো ফাঁকা রাস্তা। হোটেলে পৌঁছে রাতের ঘুম সম্পন্ন করে আমরা আবার পরের দিন সকালে বেরিয়ে পড়লাম আমাদের দার্জিলিংয়ের বাকি স্থানগুলো ভ্রমণ করার উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্যামিলি ওয়ালারা, শুভ নববর্ষ, সুপ্রভাত। বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে দিন শুরু করছি। আজকে দার্জিলিংয়ে আমাদের দ্বিতীয় দিন। এমনি প্রচুর দেরি হয়ে গেছে, ঘুমোতে দেরি হয়ে গেছিলো, এডিট করছিলাম। এই এখন বেরোচ্ছি আমরা। আজকে যাব দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সাইট সিনে। সঙ্গে থাকো তোমরা আমাদের সাথে, দেখো কেমন হয়। আমরা সবাই বেরিয়ে পড়েছি, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো শুরু করে দিই। ড্রাইভার কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল, আর আমাদের দেরি হওয়ার জন্যে আমাদের খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, যা আমি তোমাদের সাথে এই পর্বেই শেয়ার করব। এইসবের মধ্যেই আমরা সেদিন সকালের ব্রেকফাস্টটা কিন্তু সেরে নিয়েছিলাম এই স্থান থেকে। পরিবারে ব্রেকফাস্ট চলছে। আমি নিয়েছি ম্যাগি, ভাইও খাচ্ছে ম্যাগি, আমাদের ম্যাডামও খাচ্ছে ম্যাগি, মাসি বাবা হাওয়াই রুটি খাচ্ছে, মা ম্যাগি, আমার ম্যাডামও খাচ্ছে রুটি। আর ওদিকে মেশো এখনো নিজেই বোধহয় রান্না করে নিয়ে আসছে।
সকালের ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা শুরু করি দার্জিলিংয়ে আমাদের ভ্রমণ পর্ব চায়ের বাগান দেখার মধ্যে দিয়ে। এখানে আমি বেশ কিছু ছবি আমার ক্যামেরাবন্দি করেছিলাম। চায়ের বাগান দেখার পর আমরা চলে যাই দার্জিলিংয়ের বিশেষ একটি দর্শনীয় জায়গা, চিড়িয়াখানা, যেটা তোমরা দার্জিলিংয়ে এলে একেবারেই মিস করলে কিন্তু চলবে না। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 110 টাকা করে। 3 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো প্রকারের প্রবেশ মূল্য এখানে নেই। প্রথমে তোমরা চিড়িয়াখানার ভেতরের প্রবেশ করেই কিন্তু এই ম্যাপটাকে ভালো করে দেখে নিও, তাহলে তোমাদের চিড়িয়াখানা ঘুরতে বা কোথায় কি রয়েছে সেটা বুঝতে কিন্তু একেবারেই কোনো সমস্যা হবে না। দার্জিলিং এর এই চিড়িয়াখানার নাম হলো পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই চিড়িয়াখানা কলকাতা আলিপুর চিড়িয়াখানার মতো অতটা বড় না হলেও এখানে বেশ কিছু জীবজন্তু ছিল দেখার মতো, আর আমি সেগুলোকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি। এখানে কিন্তু বিশেষ কিছু প্রাণী ছিল যেগুলো কিন্তু আমাদের আলিপুর চিড়িয়াখানাতেও নেই। প্রথমেই কিন্তু আমরা এই জুতে ঢুকে দেখা পেয়েছিলাম দার্জিলিংয়ের বা পাহাড়ি বনহরিণের। আর এদিকে ঝিঙ্কুরি আর ঝিঙ্কুরির মা তখন টিমন আর পুম্মাকে নিয়ে ব্যস্ত। এরপর আমরা দেখতে পেয়েছিলাম মাসমি টাকিন নামক একটি প্রাণীকে। এটি একটি পাহাড়ি প্রজাতির ছাগল। বন্ধুরা, এই যে চিড়িয়াখানাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই পাহাড়ের ঢাল কেটে বানানো হয়েছে এবং এই চিড়িয়াখানাটা পুরোটাই কিন্তু পাহাড়ি গাছে ঘেরা। এই চিড়িয়াখানাতেও কিন্তু তোমাদের অ্যাডভেঞ্চারের একটি বিশেষ ব্যবস্থা রয়েছে। তোমরা যদি কেউ মনে করো যে এখানে এসে কেউ অ্যাডভেঞ্চার করবে, তাহলে কিন্তু এইরকম ভাবে দড়ি বেয়ে একদিক থেকে আরেক দিক অনায়াসেই চলে যেতে পারো। আর এর জন্য তোমাদের প্রত্যেকজনের মাথা পিছু পড়বে কিন্তু 250 টাকা করে। এর পরবর্তী পর্যায়ে আমাদের দেখা হয়ে গেছিল দার্জিলিং চিড়িয়াখানার সব থেকে বিশেষ আকর্ষণ বাঘমামার সঙ্গে। প্রথমে তিনি পাত্তা না দিলেও পরে কিন্তু ভালোই জানান দিয়েছিলেন যে আমি কিন্তু আছি। এরপর দেখা হয়ে গেছিল চিতাবাঘের সঙ্গে। তিনিও ছিলেন কিন্তু বেশ নিজের মেজাজেই। এবার কিন্তু আমরা একেবারে সামনে চলে গেছিলাম ব্ল্যাক প্যান্থার বা নেকড়ের সামনে। তিনিও ছিলেন কিন্তু নিজের আমেজে, দিব্যিক মরছিলেন। কে এলো বা কে গেল তাহার তাতে কিচ্ছু আসে যায় না। এরপর দেখা হয়ে গেছিল কিছু নাম না জানা পাখিদের সঙ্গে।
দার্জিলিংয়ের জু মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট। এবার এখানে একটা মিউজিয়াম রয়েছে সুন্দর, সেই মিউজিয়ামটার দিকে আমরা যাব। ওটা দেখার পরে গাড়ি ওয়েট করছে, আবার বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে গিয়ে দার্জিলিংয়ের নেক্সট যে সাইট সিনগুলো আছে, নেক্সট ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাব। তাহলে চলো মিউজিয়ামটা দেখে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। এখানে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি আর ভেতরে যাইনি, তবে বাইরে থেকে কিছু সুন্দর পাহাড়ি ফুল ও ক্যাকটাস গাছের ভিডিও ও ছবি আমি তুলেছি। সর্বশেষ আমরা দেখেছিলাম পাহাড়ি শিয়াল বা উসকে, যারা দেখতে মনে হয়েছিল শান্ত প্রকৃতির। এর আগে বা এতদিন যে প্রাণীটিকে টিভিতে বা ইলেকট্রনিক মাধ্যমের দ্বারা দেখেছি, তাকে কিন্তু আমি এখানে নিজের চোখে দেখতে পেলাম। অন্যান্য জীবজন্তু আপনাদের নিরাশ করলে কিন্তু বাঘ মামা আপনাদের নিরাশ করবে না। এখানে আসলে কিন্তু সব থেকে ভালো কাছের থেকে কিন্তু বাঘকে দেখতে পারবেন। বাঙালি যেখানেই যাক না কেন, ঝালমুড়ি যদি পায় সেটা খাবেই, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ ভাইয়া, 50 রুপিয়া। ফ্যামিলি ম্যান তো, তাই ব্লগ করাটাই মেন কাজ নয়, এটা সামলানো মেন কাজ। ফ্যামিলিওয়ালা তো এসেছে ব্লগ করতে, কিন্তু ব্লগ করলে কি আর হবে, তার ফ্যামিলিকেও তো তাকে সামলাতে হবে। আর এই ব্লগের ফাঁকে, কাজের ফাঁকে নিজের ফ্যামিলিকেও সামলে নিচ্ছি। এ তো মাঝের মধ্যেই কোলে উঠে বসছে। আমাদের কি, ব্লগ তো অনেক দেখেছেন, সোলো ব্লগ, ট্রাভেল ব্লগ, ফ্যামিলি ব্লগও কষ্ট করে দেখে নেবেন, যেখানে একজন তার ফ্যামিলি নিয়ে কিভাবে একসঙ্গে ঘুরে বেড়ায় এবং সেগুলোকে নিয়েই ব্লগ করে। এটার একটা মজাই আলাদা। ফ্যামিলি নিয়ে কোথাও গেলে সেই মজাটা ভাগ করে নেওয়ার মধ্যে আমি মনে করি আসল আনন্দ। সব গাড়ি চলে যাচ্ছে ফাঁকা, আমাদের ড্রাইভার আমাদেরকে কিন্তু ফাঁক বুঝিয়ে দিয়ে দিয়েছে ধোকা। সবাই জু থেকে বেরিয়ে এরকমভাবে বোকার মতো দাঁড়িয়ে রয়েছি, কখন যে গাড়ি আসবে ভগবানই জানে। তবে একটা কথা বারবার করে বলবো, যেই ট্রাভেল এজেন্সির সঙ্গে এখানে বুক করে আসুন না কেন, ড্রাইভারটা কিন্তু আগে থেকে বলে নেবেন যেন ঠিকঠাক হয়। ড্রাইভার যদি ঠিকঠাক না হয় তাহলে দার্জিলিং এসে কিন্তু ঘোরার কোনো মানেই নেই, কেন সে আপনাকে যেভাবে ঘোরাবে আপনাকে সেভাবেই ঘুরতে হবে। আর চরম হ্যারাসমেন্টের মধ্যে কিন্তু আপনাকে, অরাজকতার মধ্যে কিন্তু আপনাকে পড়তে হবে। তার জন্য ট্রাভেল এজেন্সির সঙ্গে কিন্তু মাস্ট
যে ড্রাইভার যেন ঠিকঠাক সে দেয়। অনেক প্রতীক্ষার পর এই ভদ্রলোক গেলেন এবং নিয়ে গেলেন আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা চলে এসেছি এখন জাপানিজ টেম্পলে আর প্যাগোডা দেখতে। একটু কিন্তু উঠতে হবে, চড়াই আছে এখানে। ঝিঙ্কুরির মা আর আমি কিন্তু এসেছি। আমার সিঁড়ি বেয়ে কিন্তু উঠতে হবে এখানে। একটু দেখুন, এখানেও পাহাড়ের চড়াই থাকার জন্য মা বাবা কিন্তু কেউই আসেননি। আমি ঝিঙ্কুরির মাই কিন্তু এসেছিলাম এই জায়গাটা দেখার জন্য। এখানেও কিন্তু অনেকটা সিঁড়ি রয়েছে, সিঁড়ি বেয়ে কিন্তু তারপরে এই মন্দিরের দিকে উঠতে হবে। আর আমি কিন্তু এখন এই সিঁড়ি বেয়েই কিন্তু মন্দিরের দিকে এগোচ্ছি। এখানকার দৃশ্যটা কিন্তু ছিল ঠিক এরকম, আর পুরোটাই ছিল কিন্তু বড় বড় পাইন গাছে ঘেরা। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখানে এসেও কিন্তু আমি বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, যেমন আমি আমার আগের লোকেশনগুলোতে করেছি। চাইনিজ প্যাগোডার গায়ে ঠিক এইভাবে কাঠের উপর খোদাই করে বিভিন্ন কারুকার্য করা হয়েছিল, যা দেখতে অসাধারণ ছিল। এখানে এসেও বেশ কিছু ছবি আমি কিন্তু তুলেছি, যা তোমাদেরকে আগেই আমি দেখালাম। ড্রাইভারের কথা বলতে গেলে আমি বলবো সব ড্রাইভার খারাপ হয় না, কিন্তু একটু আগে যে ভদ্রলোককে আপনারা দেখতে পেলেন উনি ছিলেন একটু অন্য ধরনের। আমরা পাহাড়ে অজানা জেনে উনি অনেক স্থান কিন্তু আমাদেরকে ইচ্ছে মতো ঘুরিয়েছেন এবং সময়ের অনেক আগেই আমাদেরকে হোটেলে উনি নামিয়ে দেন, যার প্রতিবাদ কিন্তু আমি করিনি। কিন্তু একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছিলাম এই দার্জিলিং ভ্রমণে এসে। সেই ক্ষেত্রে আমি তোমাদের বলছি বন্ধুরা, তোমরা কিন্তু এই ভ্রমণে আসলে অবশ্যই তোমাদের ট্রাভেল এজেন্টের সঙ্গে ড্রাইভারের বিষয়টা ভালো করে বোঝাপড়া করে নেবে। প্যাগোডা ও চাইনিজ টেম্পল দেখে এবার কিন্তু আমাদের সময় ছিল দুপুরের খাবারের, যা আমরা মহাকাল রেস্টুরেন্টের ঠিক পাশের হোটেল থেকেই সম্পন্ন করেছিলাম। আর এখানকার খাবারের দাম ও মান দুটোই ছিল বেশ ভালো। দুপুরের খাবার শেষ করে আমরা আবারও হোটেলে রেস্ট নিতে চলে যাই ও সন্ধেবেলায় ম্যালে বিশেষ কিছু কাজ শেষ করে বহু প্রতীক্ষিত সেই ডিনারিসে আমরা রাতের খাবারের জন্য চলে যাই। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে দার্জিলিংয়ে আসলে কিন্তু গ্লেনারিসে খাবো, আর সেই ইচ্ছা কিন্তু আজকে পূরণ হয়েছে। তবে আমি একা নই, সপরিবারই এসেছি, সপরিবারই কিন্তু গ্লেনারিসে এসেছি খাওয়ার জন্য।
প্রাইসটা একটু বেশি, কিন্তু খাওয়ারের কোয়ালিটি হচ্ছে সত্যি খুব ভালো খেতে। আমি সবাইকে সাজেস্ট করবো দার্জিলিংয়ে আসলে কিন্তু একবার গ্লেনারিসে তোমরা আসো, কোয়ালিটি ফুড পাওয়া যায়। গ্লেনারিস থেকে বেরোনোর পরে কিন্তু দার্জিলিংয়ে সেই চেনা ছবি আবার ফিরে পেলাম। বৃষ্টি কিন্তু নেমেছে, বৃষ্টি পড়ছে, দেখো রাস্তা কিন্তু পুরো ভিজে গেছে। আবার কবে আসা হবে এই দার্জিলিং ভ্রমণে সেটা ভাবতে ভাবতেই আমি দার্জিলিং এর ম্যালের গলিতে ঘুরতে লাগলাম ও চিন্তা করতে লাগলাম কোন কোন জায়গাগুলো আমাদের দেখা হয়নি। এরপরে যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে এই পাহাড়ি দোকানগুলো এবং এই পাহাড়ি দোকানের লোকগুলো। তারা কিন্তু একদমই আমাদের মতন নয়, তাদের আচার ব্যবহার সম্পূর্ণই কিন্তু আমাদের থেকে আলাদা। এই ভাবতে ভাবতে ম্যালের মধ্যে কিন্তু চলতে চলতেই নেমে পড়লো বৃষ্টি এবং আমি কিন্তু দ্রুত ফিরে গেলাম হোটেলে। আমার এটা দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। সর্বশেষ পর্বে আমি দেখাবো বাড়ি ফেরার কিছু মুহূর্ত। হচ্ছিল এতক্ষণ, বৃষ্টি থেমে যাওয়ার পরে বৃষ্টি থামেনি, বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে এরকম ভয়ঙ্কর টাইপের মেঘ, পুরো ধোঁয়ার মতো কুয়াশার মতো পুরো ভরে গেছে। অবশেষে সেই এক কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে পরের পর্বে।